বলি, তখন চুপ করে থাকি। না স্যার, খারাপ কি এইটার ক্ষেত্রে আমি মানে বাজারে ফুলকপি, টমেটো, কাঁচামরিচ, আলু, পেঁয়াজের দাম কম, আমরা মানে আমিও বাসা থেকে আমাদের বাংলাদেশে যেসব আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছেন তারা খুব খুশি, কিন্তু আমি তো দেখতেছি উৎপাদন খরচ পাইতেছে না তারা। না আমি না দেখতেছি সেটা যে আমি দেখতেছি যে কৃষকরা উৎপাদন খরচ পাইতেছে না। তারপর আবার আরেকটা খবর স্যার, এটা আপনার চোখে পড়ছে কিনা, যে অনেকে বলতেছে যে আপনি ইয়ার ব্যয় বেড়ে যেতে, কোল্ড স্টোরেজের ব্যয় বাইরে যাওয়াতে সবাই এটা এখন বাজারে দিয়ে দিচ্ছে, না তাদের সংরক্ষণে ব্যয় বেড়ে যেতে। স্যার আপনি এটা কিভাবে না না দেখেন? না, এটা আমি তো লক্ষ্য করেছি, এটা এশিয়ার কাজ, এগ্রিকালচার মিনিস্ট্রি। আমি কালকেও বলেছি যে কোল্ড স্টোরেজ যেটা আলুটা হয়েছে, কিন্তু এখন যদি আলুটা যদি স্টোর করার জন্য যথেষ্ট সুযোগ না, আগামীতে আলু করবে না, তখন আবার বিপদে পড়বো আমরা, তাই না? এখন বলছি স্টোরেজটা এত ভাড়া, ওখানে একটা বিরাট একটা গ্রুপ আছে। আমি বলছি ইমিডিয়েট ওরা দেখেন অত্যধিক ভাড়া কেন নেয়, এটা হিল লুক ইনটু দ্যাট। এখন হয়তো এত নিটিগ্রিটি ভেতরে আপনার ট্রেডাররা এত বেশি চালাক, মানে হয়তো বা আমাদের চেয়ে বেশি চালাক। আপনার এইগুলি নিয়ে আপনি, আমি একটা উদাহরণ দিই আপনাকে। এই যে সয়াবিনটা আপনারা, কেন সয়াবিন তো বাজারে যে ছিল, দেশে যে আমি বসে হিসাবে বলছি, সয়াবিন প্রচুর আছে, কি করেছে ওরা? আর ইম্পোর্ট তো আমি বহু অ্যালাউ করেছি, ট্যাক্স কমিয়ে দিয়েছি, ফিডার ভেসেল গুলোতে সয়াবিনটা রেখে, এবং দে ইউজ ইট অ্যাজ স্টোরেজ অফ সয়াবিন। ওর নিজের স্টোরে পয়সা লাগবে রাখতে পারে, ওখানে রেখে দিতে। তখন যখন আমি বললাম, তখন কোস্ট গার্ড গিয়ে ওদের রেড করেছে, তখন আসছে। অতএব এই সমস্ত বুদ্ধি হয়তো এটা আমরা আগেরটা একটু বুঝতে পারিনি, ভাবছি চট্টগ্রাম পোর্টে জায়গা নেই, কন্টেনার গুলো আনতে আসতে পারবে না, দেখবে না ইচ্ছা করে ওখানে রেখে দিচ্ছে ওরা। অতএব এই যে, তবে ঠিক যে উৎপাদন যে খরচ পাচ্ছে না, এটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জ। আমরা কৃষকদের যদি ঠিক না দেই, মানে ওদের ফেয়ার প্রাইস যদি না দেয়, তোরা উৎপাদন করবে না, আবার ওরা কষ্ট থাকবে। রাইট স্যার, আপনি আসবেন, আমরা দর্শকদের একটা প্রশ্ন করেছিলাম যে বিদেশে পাচার হওয়া অর্থের কিছু অংশ চলতি বছরে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব, আশা করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, তা সম্ভব হবে বলে মনে করেন কিনা? শতকরা 72% দর্শক মনে করছেন যে হ্যাঁ এটা সম্ভব হবে, আপনার উপর আস্থা রেখেছেন তারা। শতকরা 28% মনে করছেন এটা সম্ভব হবে না। 74,000 দর্শক ভোট দিয়েছেন স্যার, 74,000 অনলাইনে মাত্র একদিনে, এটা একটা বিরাট নাম্বার। এর মধ্যে 72% আপনার উপর আস্থা রেখেছেন যে আপনি ফিরিয়ে আনতে পারবেন। তবে স্যার একটা অন্য পরবর্তী প্রসঙ্গে বা পরবর্তী প্রশ্নে যাই, এটা ইন্টারেস্টে। বাজারে নগদ টাকা লেনদেন বৃদ্ধি পায় ঈদের বাজারে, নতুন নোটের চাহিদাও বাড়ে ঈদ উপহারের অংশ হিসাবে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে থাকা নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি থাকায় এবার ব্যাংকে নতুন নোট দিচ্ছে না। মুজিব বর্জনের এই অবস্থান কি সরকারের অবস্থান, নাকি সরকারও এই বিষয়কে মবকে ভয় পাচ্ছে? এটা আমি বলি, এটা ঠিক যে এইবার এটা একটা যেটা আমাদের ভুল হয়ে, আমাদের মানে সেন্ট্রাল ব্যাংক এটা করতে পারতো কি, প্রথম থেকে ওদের নিজেদের বিচার সব তো আমরা বলে দিতে পারবো না, তাই না? এই যে ডিজাইনটা চেঞ্জ করা, এতগুলো ছবি, আমার সময় কোনো ছবি দেয় নেই, ফর স্ট্র্যাটেজিক রিজন দেয় নেই। কারণ কে বলছে কারো ছবি দিলে, তখন আমি নজরুলের ছবি দেবো না কেন, একদম রবীন্দ্রনাথ দেন, তা আমি বলছি কায়কোপথের ছবি, অসুবিধা দেখি। মানে আমার ছবি দরকার কি, তুমি হিস্টোরিক রিলিক্স গুলি দাও, কেউ চ্যালেঞ্জ করে, তখন কেউ চ্যালেঞ্জই করে না। মসজিদ মন্দির গুলি দেওয়া হয়েছে, আচ্ছা যা হোক, সে ছবিটা আসছে বঙ্গবন্ধুর ছবি, এখন এইগুলো শেষ হয়ে যাচ্ছে। ওরা ডিজাইনটা দিয়েছে অনেক পরে, এবং সেটা আমরা দ্রুত ইসে করেছি, এখন বলছে সময় লাগবে। এটা নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টাও বেশ উষ্ণ প্রকার আমাকে সেদিন বলে, এত দেরিতে আসছে কেন তোমার লোকজন? আমি বলি আমার লোকজন তো না, এটা বাংলাদেশ ব্যাংকের করে। তো আমরা ওরা 1-2 দিনের মধ্যে দিয়ে দিয়েছি, অথবা এটা সময় লাগছে, ওরা শুরু করছে এপ্রিল মাসে দিতে পারবে। কিন্তু এখন স্ট্যান্ডটা হলো, ওরা বলছে যে পুরনো টাকা কিছু আছে, পুরনো টাকা মানে নতুন টাকা পুরনো আদলে যেটা আছে ওদের 500-1000 টাকা, এটা করবো কিনা। প্রথম ওরা অ্যানাউন্স করেছিল, আমরা বললাম যে না, কারণ এই গভর্নমেন্ট আসছে, কেন তুমি ওরাই বলবে তখন তোমরা দিতে পারছো না টাকা, ওগুলো দিচ্ছে কেন? বেশিরভাগ কিন্তু অপোজ করবে এটা, কেন ওই টাকা। আর লোকে যেটা ধারণা নতুন টাকা দিলে ভালো হয়, তা আমি বলছি যে না, একটু শর্টেজ হোক, দরকার লোকজন ক্রেডিট কার্ড ইউজ করবে, দরকার হলে তারা ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করবে, ইউ এনকারেজ, এত ক্যাশ ট্রানজাকশন দরকার কি এত? আর নিয়ে গিয়ে লোকজনকে উপহার দেবো 500 টাকার নোট। স্যার আপনাদের যেহেতু বুদ্ধি বেশি, আপনারা আমাদের শিক্ষক, আপনারা তো সব ক্ষেত্রে একটা সলিউশনের জায়গাতে একটা কথা বলতে পারবেন স্যার, কিন্তু মানে সবই বন্ধ করে দিলে কিছু আসে যায় না, কিন্তু ঈদের সময় নতুন টাকা, এটা একটা ঐতিহ্য, এটা তো আগে থেকে, এবং ঈদ তো হঠাৎ করে আসে না স্যার, মানে এ তো ঈদ নির্বাহী, ঈদ তো না
না, সেটা আমি স্বীকার করবো খালেদ, জি যে এইটা যদি একটু আগে প্ল্যান করতো, ধরেন সেপ্টেম্বরে বা অগাস্ট সেপ্টেম্বর তো গভর্নর আসছে, হুম, তখন যদি চট করে প্ল্যান করতো এতদিন আগে আমরা জানুয়ারির দিকে টাকাটা পেতাম, এটা ডেফিনেটলি দিতে হতো। ডেফিনেটলি আসছে তো আমার কাছে ডিজাইন আসছে মাত্র ধরেন ডিসেম্বরে কত তারিখে, এবং প্রধান ডেফিনেটলি উপদেষ্টা সাথে সাথে 1-2 দিনে ওদেরকে ডেকেছে ডিজাইন, উনি ইভেন ডেকে ডিজাইনের কাম করে ওদেরকে পাঠাও আমার সামনে, তো তো আমি দিয়ে দিই। তো এইবার অতএব এটা আনফর্চুনেট, এইবার নতুন টাকার ডিজাইনে তাহলে ব্যক্তি থাকতেছে না স্যার, তেমন কোনো ব্যক্তি থাকবে না। কোনো ব্যক্তি থাকতেছে না। জি না, ওকে। আওয়ামী লীগ সরকারের জনরোষের একটা অন্যতম প্রধান কারণ ছিল ভারতের সঙ্গে নানা চুক্তি। ডক্টর সালাউদ্দিন আহমেদ, এটা নিশ্চয়ই আপনি জানেন, বিশেষ করে বিদ্যুৎ আমদানির মতো বিষয়। অন্তর্বর্তী সরকারের শুরুতেই সরকারের ভেতর থেকে বাইরে থেকে এই যে জুলাই আন্দোলনে অনেকেই ভারতের সঙ্গে যে এইসব চুক্তিগুলি, বিশেষ করে এই চুক্তিগুলি বাতিলের পক্ষে কথা বলছিলেন। আপনি কিন্তু ভারতের সঙ্গে প্রকল্প চালু রাখার পক্ষে শুরু থেকেই ছিলেন, যে প্রকল্প যেগুলো আছে সেগুলো চালু থাকা। এখন আবার সরকার থেকে বলা হচ্ছে আদানির বিদ্যুৎ পুরোটাই লাগবে আমাদের। ভারত আমাদের সাথে কাছে অপরিহার্য কিনা, মানে এই অন্তত বিদ্যুৎ, যেখানে আমরা বলতেছি হচ্ছে যে এই শেখ হাসিনা সরকার যেগুলি চুক্তি করেছিল তার বেশিরভাগই আমাদেরকে জানায় নেয়, হঠাৎ করে আমাদের লাভ বেশি দেখে নেয়। সম্প্রতি প্রধান উপদেষ্টার মুখেও আমরা শুনলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস বিবিসি বাংলাকে বলেছেন ভারতের সঙ্গে কোনো সমস্যা নেই, সম্পর্ক চমৎকার। আপনার একটু মন্তব্য আমি একটু না, আমি বলি ভারতের সঙ্গে কিন্তু নেইবার হিসেবে বড় নেইবার হিসেবে ভৌগোলিক দিকে বড়, অর্থনৈতিক দিকে অনেক বড়। এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না। এটা ইচ্ছা হবে যে ভারত থেকে কিছু আনবো না, ভারত থেকে কিছু দেবো না, এই অ্যাটিচিউডটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল না। তবে একেবারে ডিপেন্ডেন্সি যে ভারত কালকে আমরা নিতে থাকবো আর আমরা এক্সপোর্ট করবো, আমাদের এক্সপোর্টটা নানা রকম ডাম্পিং গ্রাউন্ড এটা সেটা বলে আপনারা দেখেন রেখে রহিম আফরোজের ব্যাটারি ডাম্পিং করেছে, এগুলো করে। অতএব ওদের দিক থেকে তো ডেলিবারেটলি আপনার বেশি থেকে বাংলাদেশের মধ্যে একটা ইসে ছিল বহু আগে থেকে, এবং এখন হয়েছে রিসেন্টলি শেখ হাসিনার পতনের পরে। কিন্তু আমরা আদানি এবং রামপাল একটা চুক্তি, সেখানে ভারত কিন্তু কোম্পানি আছে জানেন। অতএব সেইগুলো নিয়ে আপনার রিভিউ করছে আমরা এনার্জি থেকে, কিন্তু চুক্তিগুলো এখন আনইকুয়াল হয়েছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আদানির চুক্তির ব্যাপারে ট্যাক্স এক্সাম্পশন করে তো ঝামেলা ওটা, আর এসব চুক্তি কিন্তু একদম রিভাইজ করা যায় না, আর ডিনাই করতে পারবেন না, কারণ ইন্টারন্যাশনাল সাথে আমাদের রেটিং কমে যায়, তখন ওয়ার্ল্ড ব্যাংক IMF এডি করে তো ভবিষ্যতে তো আমাদেরটা বলবো দিতে পারবো না, তাই না? অতএব এটা কিন্তু স্যার সম্ভব না। আদানির চুক্তিটা নিয়ে কিন্তু ইন্টারেস্টিং, আদানির চুক্তি নিয়ে কিন্তু ভারতেও অনেক বেশি সমালোচনা হয়েছিল, কারণ ওরা কয়লা নিজেদের জায়গায় পুরায়া ওদের 3টা রাজ্যের না দিয়া তার উপর দিয়ে সেটা দেওয়া, এটা ট্যাক্স এবং ট্যারিফ ফাঁকি দেওয়ার একটা একদম স্পষ্ট। হ্যাঁ, এটা সব that's এই true. এই চুক্তিটা বাতিল করলে কি স্যার ইন্টারন্যাশনালি আমরা বড় ঝামেলায় পড়তাম? না, এটা রাজনৈতিক বিবেচনা করেছে তো, আদানি তো যে বেকিসে, হ্যাঁ। তখন ওরা বলবে যে দিচ্ছে না। এবং এই যে রামপালেরটা আমি বলি, রামপালের এমন আনইকুয়াল চুক্তি করেছে, ওরা ইকুইটি শেয়ার আছে প্রায় 49, আমাদের 51। এবং রিসেন্টলি এই যে বিলগুলো ওদেরও কিন্তু টাকা দেওয়ার কথা, বিল পেমেন্ট ওরা না দিয়ে বাংলাদেশকে বলছে তোমরা দাও না কেন, এখান থেকে আর্গু করছে তোমরা তো 49% বিল পেমেন্টের, তোমরা তো টাকা, তোমরা তো ওনার, ওরা বলছে তোমরা আগে দাও, এবং না দিলে ওরা বলছে আমরা ইনভোক করবো গ্যারান্টি, তোমরা দিচ্ছ না এসে নানা নানা রকম প্যাচ, এগুলো কিন্তু করে গেছে। আর আমি বলবো একেবারে একদম কমপ্লিটলি একেবারে রং ইসে আগের সরকার, এটা কিন্তু যে জানতো না তাও না, এবং যারা ছিল সব আমরারা তারা সব এগুলো করেছে, সবাই এটা জাস্ট পারতো, তাদের কাছে সবাই এটা part। পারতো, সবাই এটা মানে পারত। আনফো- কারণ রামপাল, আনফলে কোনো আদানি, এই চুক্তিগুলি দেখলেই বোঝা যায় যে এটা তো আসলে সরল স্বাভাবিক দুই পক্ষের মধ্যে চুক্তি না, অনেকগুলি পক্ষ এর মধ্যে। এবং সেগুলো যদি এমন আইপিপি দা ইন্ডিয়ান পাওয়ার প্রজেক্ট এই যে নিয়ে যাচ্ছে, ক্যাপাসিটি চার্জ দিতে হবে, এটা আনইকুয়াল। রিসেন্টলি অবশ্য জ্বালানি মন্ত্রণালয় ক্যাপাসিটি চার্জটাকে রিভাইজ করেছে, বিদ্যুৎ উৎপাদন করে পাবে, না হলে চুপচাপ বসে থাকবে। তো অথবা কিন্তু এরা তো নিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা, বসে থাকলেও নিয়ে গেছে যে দিতে হবে। এই এই চুক্তিগুলো খুব আমি আমি বলি এই প্রসঙ্গে, আমাদের এটা এত বড় একটা বার্ডেন হচ্ছে বিদ্যুৎ, যাও এবার রোজার সময় বিদ্যুৎ যাচ্ছে না, কিন্তু এর জন্য কিন্তু আমার বিরাট একটা ভর্তুকি দিতে হচ্ছে। বিশেষ করে LNG আনছি, পেট্রোল আনছি, গ্যাসের স্বল্পতার কারণে এটা হয়েছে। এবং এই বাজেটে একটা বিশাল অঙ্ক কিন্তু যাবে আমার ভর্তুকি ফর জ্বালানি, সেখানে জ্বালানি মানে LNG আর আপনার বিদ্যুতের এই যে ডিজেল এবং পেট্রোল আনার জন্য বিরাট না, অঙ্কটা বলবো না, এটা বিশাল। অথচ আচ্ছা, এগ্রিকালচার সেক্টরে যে সাবসিডি দেবো সেই তুলনায় কিন্তু অনেক কম, যেটা ওকে। আমাদের ভাইটাল, ওদের সারের ইসের জন্য আমি যেটা দেবো বা সেচের জন্য এটা অনেক কম। অতএব আমাদের বাধ্য হয়ে দিতে হচ্ছে এগুলো আনইকুয়াল ইসের জন্য। আচ্ছা, আহ, কিন্তু
আপনি এটা চাইলেও এটা বন্ধ করতে পারতেন না, তাই না, আদানিরটা? না, 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 এটা 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 ডিফিকাল্ট। এটা এটা আদার এটা এটা আদানি তো আমরা কিছুদিন পেমেন্ট করা হয়নি, হুম, আদানি তো একেবারে বন্ধ করে দিয়েছে। এটা ইফেক্ট হয়েছে আমাদের সাপ্লাই তো ডেফিসিট আছে, আদানির কোল পাওয়ার এটা আমরা পাইনি। ওকে, তখন আদানিকে আমরা, ওদের বিরাট একটা ডিউ টাকা আছে, ওদের কারণে পার্সেন্ট আমরা দিচ্ছি, আচ্ছা, ওদের একটা পেমেন্ট শিডিউল নিচ্ছি, আমরা দিতে থাকবো, এবং এটা হুম, চট এখন পুরো বন্ধ করে দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, এটা বন্ধ করে দেওয়া যাবে না। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলম সম্প্রতি বলেছেন এক ব্যক্তির ছেলের টিউশন ফির মাধ্যমে পাচার হয়েছে 400 কোটি টাকা। এইটা আসলে কিভাবে সম্ভব? মানে আমি নর্মালি বুঝি যে মানে 4 লাখ টাকা বিদেশে পাঠানো তো খুব মুশকিল, মানে আমার একবার দরকার হয়েছিল $4,000 নিয়ে যেতে বাড়তি, সেইটা তো মানে অনেক কাঠখড় পোড়াইতে হয়েছিল আমার, এবং পারি নাই আমি। মানে মজার ব্যাপার হচ্ছে যে পারি নাই, পরের বছরের জন্য ওয়েট করতেছে যখন আমার কোটা আবার ওপেন হয় 10,000 টাকা এখন বছরে। আর এইটা এনবিআর থেকে একটা সে করেছে, ইনভেস্টিগেট করে ওরা বের করেছে ব্যাংকে, আমি হ্যাঁ, বিশদ বলবো না। এটা এনবিআর হলো, এনবিআর থেকে বাইর করছে, মানে ইটস এ ট্রু স্টোরি, মানে এটা। হ্যাঁ, ওরা ফিগার গুলো আমাকে দিয়েছে কয়েকদিন আগে এনবিআর হ্যাঁ, চেয়ারম্যান, আমাকে স্যার আপনি দেখেন নাম সহ কে কার কাছ থেকে গেছে, কার কাছে গেছে সেটা আছে। এটা ওকে, এখন আমরা এসে করব না। বিরাট সেটা করেছে কারণটা কিভাবে, আপনি যে ট্রু স্টোরি না, কারণ আমার হ্যাঁ, ছেলে তখন আমি গভর্নরেন্সে হ্যাঁ, পড়তো এই সাথে ইউএসএ তে, হ্যাঁ, একবার আমি $3,000 বইয়ের জন্য পাঠাবো, স্ট্যান্ডার্ড চার্টার আমি রিফিউজ করবো, স্যার হবে না। হুম, তখন অ্যাজ এ গভর্নর আমাকে স্পেশাল পারমিশন নিতে হলো, হুম। নিয়ে তারপর পাঠালাম, তাও সিমিলার $3,000। সিমিলার থিং, হ্যাঁ, রাইট। হ্যাঁ, কিন্তু এখন এখানে পাঠিয়েছে $1 লক্ষ, $10 লক্ষ, হুম, এগুলো কিন্তু ইউনিভার্সিটির জন্য যায় নাই। ইউনিভার্সিটির যেটা হয় কি, কিছু কিছু টিউশন ফির জন্য যায় টাকা ওকে, ডিরেক্ট ওইখানে, হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ, কিছু কিছু তার লিভিং অ্যালাউন্স, বইয়ের অ্যালাউন্স, সেটা যে বেনিফিশিয়ারি ছাত্রের কাছে যায়, সেগুলো এখন $10 লক্ষ নিয়ে বসেছে, $10 লক্ষ বই হয়তো, কিন্তু এরকম হ্যাঁ। একটা ভাব ও আসছে। আচ্ছা অথবা আচ্ছা আচ্ছা সেটা আচ্ছা। সবটা, এবং এটা ওভার দ্য ইয়ার, এটা 1 বছর হয় না বেশ। এবং একটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস জিনিস হলো, এই জন্য কিন্তু স্টুডেন্টগুলো বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারেন্স থাকে, বাংলাদেশ একটা ফর্ম দিতে হয়, এবং ব্যাংকগুলো এটা কমপ্লাই করে। হুম, এইসব ব্যাংকের যারা নিয়েছে সবাই ব্যাংকের চেয়ারম্যান, ডিরেক্টর, এবং এটা ধার ধারে না যে বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারেন্স লাগবে। আমার ব্যাপারে আমি বললাম, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তো কারো ওন না, ইন্টারন্যাশনাল ব্যাংক, হুম, ওরা তো দে আর অবলাইজ টু দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, হুম, ওরা বলছে দেবো না। কিন্তু বাকি ব্যাংকগুলো দেখেন মালিকরা যারা নিয়েছে, আমি নাম বলবো না এখন, হুম, নাম হ্যাঁ। বলা ঠিক হবে না, ওদের ব্যাংক থেকে চেয়ারম্যান সাহেব বলেছে $10,000 না দিতে হবে, কিন্তু, $1 লক্ষ। ওই পারে কি মানে আটলান্টিকের ওই পারে কি এটা নিতে পারবে ওরা টাকাটা, মানে একটা ইউনিভার্সিটি, বা নাকি এটা ফেক বানায় নিয়ে না, তারপর নিবে, না কি করবে? ফেক বানায় সে হয়তো অ্যাকাউন্ট করেছে, আর একটা হয়তো সেই ইউনিভার্সিটির আচ্ছা নাম আচ্ছা দিয়ে আচ্ছা একটা আচ্ছা ওখানে আচ্ছা। একটা অ্যাকাউন্ট করেছে। ওখানে ধরেন ওখানে বেশিরভাগ ইউনিট ব্রাঞ্চিং, তো ধরেন হুম, কেন্টাকি শহরে হুম, আপনার ইউনিভার্সিটির অ্যাকাউন্ট আছে, সাথে আপনি আরেকটা অ্যাকাউন্ট করলেন, ইউনিভার্সিটির নাম দেখেই দেখবে তো, মানে ওকে। অনেক ফন্দি ফিকের আছে ওটাতে। মাই গড। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে আমরা একটু প্রশ্ন করতে চেয়েছিলাম যে আমরা দেখেছি যে স্পেশাল একটা প্লেন পাঠানোর কথা আমরা শুনেছি, যে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে গিয়েছেন। আসলে আমরা একটু আপনার কাছে জানতে চাই যে ছোট করে যদি আপনি একটু বলেন চীন থেকে আমরা কি চাই আর কি পাচ্ছি, এটা যদি আমাদের একটু বলতেন যে চীন থেকে আসলে না, এই মুহূর্তে আমাদের অর্থনৈতিক দিক দিয়ে, আর বাকিগুলি থাক। না, অর্থনীতি যেটা আমি বলি, চীনের যে কতগুলো বড় বড় প্রজেক্ট, ইতিমধ্যে চীন তো একটা ওয়ান অফ দ্য বিগেস্ট ফাইন্যান্সিয়াল, এবং হুম, প্রজেক্ট গুলো মোটামুটি তাড়াতাড়ি শেষ করতে। কিছু কিছু ছোটখাটো প্রজেক্ট আছে, ওদের কনসালটেন্ট একটু দেরিতে আসে, হুম, এগুলো আমরা ধর্তব্যের মধ্যে রাখছি না, সেগুলো আমরা ফলো আপ করি। অর্থাৎ চিপ স্ব ইচ্ছা আমাদের বড় বড় কতগুলি প্রজেক্টে ফাইন্যান্স করবে। যেমন হুম, কয়দিন আগে আমরা মংলা পোর্টে হুম, একটা ইসে করবে, যেটি একটা বিরাট অঙ্কের টাকা হুম, ওরা অফার করেছে, ওখানে কিন্তু ইন্ডিয়ান ডাটা করছে একটা, এবং আরেকটা হলো, থার্ড হলো বাংলাদেশি। কারণ ইন্ডিয়ানে কিন্তু গত 5 বছরে চায়নাকে দিতে হবে, পারবো না, এটা একটা ওরা মেসেজ দিয়েছে। কিন্তু আমরা রিসেন্টলি আমি পারচেজ কমিটিতে বলতে দিয়ে দাও ওদেরকে, ওরা সব ফিজিবিলিটি করেছে, সব কিছু করেছে সেরকম আরো বেশ কয়েকটা চুক্তি আছে, যেমন আপনার আপনার এই যে পোর্টের হুম, কিছু, মংলা তো বললাম, আরো কয়েকটা হুম, বেশ বড় 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 হচ্ছে। আর রিসেন্টলি আরো কয়েকটা চুক্তি হবে রোড ওয়াসার জন্য, এটার জন্য, হুম, সেটার জন্য, ওগুলো করবে ওরা। এবং এগুলি মোটামুটি চীনেরটা হলে কি, খুব ওদের টেকনিক্যাল স্কিল কিন্তু ভালো,
রাইট। তাই না? আচ্ছা, এখানে সেটা আমি একটু কৌতূহলের কারণে আমরা দেখেছি যে আগের প্রধানমন্ত্রী সর্বশেষ চীন সফরে গিয়েছিলেন বিদেশের মধ্যে, এবং সেইখানে আসলে তাকে সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই তাকে চলে আসতে হয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে তার মেয়ের অসুখ, সেজন্য চলে এসেছেন। পরে আবার বলেছেন যে না, এমনি চলে এসেছেন। প্রধানমন্ত্রী বলছেন সাবেক যে তিনি এমনি চলে এসেছেন। কিন্তু আমরা এটাকে দেখি যে আসলে মানে কোল্ড ওয়ারের পরে কোনো একটা রাষ্ট্রে গিয়ে কেউ সফর সংক্ষিপ্ত করছে বড় একটা কারণ ছাড়া, সেটা হয় নাই। এই ব্যাপারটার মধ্যে আসলে চীনের সাথে কি বাংলাদেশে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই আমলে, সেটা কি এখন একটু কমেছে? না, ঠিক একেবারে যেমন পদ্মা ব্রিজ তো চীনের বিরাট কন্ট্রাক্ট ছিল। যাই হুম। হোক, এটা নতুন গুলো ব্যাপারে চীন দেখেছে যে ওরা, বাংলাদেশ গভর্নমেন্ট ইজ স্ল্যান্টিং টুয়ার্ডস ইন্ডিয়ান আচ্ছা। আপনার এলওসি, তাই না? হুম, হুম, লাইন অফ ক্রেডিট আমরা হুম, দেখছি ওরা যাচ্ছে, তখন চায়নার বেশি আমাদের ক্যাপাসিটি আছে, আমাদের ইসে আছে, আমাদের তো কেউ পাচ্ছি না। ডেলিভারেটলি বায়োলেটার লোন বা ইসে করে চায়নাকে দিয়ে দেওয়া হয়েছে। হুম, চায়নাকে, সরি, ইন্ডিয়া। যেমন আপনার রিসেন্টলি একটা এক্সাম্পল দিই, আমাদের এলওসি যেটা লাইন অফ ক্রেডিট বলে হুম, ইন্ডিয়ার সাথে বেশ হুম, কতগুলি প্রজেক্ট, এগুলোর প্রোগ্রেস কতগুলো এত কম, এই গত 2-3 বছর টাকা দেয় নাই, গত বছর টাকা অলমোস্ট বন্ধ। তা আমরা বলছি এইসব প্রজেক্ট রেখে আমাদের লাভ কি? এরা রিসেন্টলি একটা জয়েন্ট গ্রুপ আসছে, ইআরডি সেক্রেটারির সাথে বসছে, হুম, আমাকে জানাচ্ছে আমরা 9টা কি 10টা প্রজেক্ট আমরা বলে দিয়েছি যে উইথড্র করো তোমরা, তুমি আমার দরকারই নাই, হুম, দরকার নাই। তো ওরা কিন্তু মহানন্দে রাজি হয়েছে। হুম, রাজি হয়েছে কারণটা কি? রাজি, প্রথম হলো ওরা দিতে চায় না টাকা এখন আর, এটা তো আপনি বুঝতেই পারছেন যে বেঁচে গেছে বাংলাদেশ যখন রাজি হয়েছে, তা আমরাও না করে দিই। ওকে। অতএব এইসব ওরা কয়েকটা প্রজেক্ট, মানে 9টার মতো আমরা বলেছি আর এগুলো পার্সু করবো না, আর কয়েকটা আছে, যেমন রূপপুরে একটা ইসে আছে, আর হুম, কয়েকটা জায়গা আছে, ওদের ওরা করুক ওটা। আচ্ছা। অতএব এখন দেখা যাচ্ছে যে আমরা ভারতের প্রতি এত আর ডিপেন্ডেন্ট না, ওকে। এবং চীন কিন্তু অলরেডি ভাবে আমাদেরকে এগুলোতে আসবে। আচ্ছা। শুধু চীন না, আমি এক্সাম্পল দিই, হ্যাঁ, যেমন একটা দুইটা জায়গায় রেলওয়ে আছে, হ্যাঁ, যেটা যেটা ইন্ডিয়া করতেছে অলরেডি, তখন ওয়ার্ল্ড ব্যাংক আর এডিবি বলছে যে আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করব, হুম, আমার মনে এটা ওয়ার্থ দ্য প্রজেক্ট। কিন্তু ওকে। ইন্ডিয়া চলে গেছে, তখন ওরা বলছে যে এগুলো খারাপ নাই প্রজেক্টগুলো, কিন্তু ওরা তো অর্থ দেয়নি, সেটা আমরা বন্ধ করে দিলাম। আচ্ছা, স্যার, আওয়ামী লীগ পতনের পর যারা আপনাদের নিয়ে সরকার গঠনে ভূমিকা রেখেছে, মানে আপনাদেরকে যারা ইনভাইট করে এনেছে বা আপনাদেরকে যারা অনুরোধ করে এনেছে, তাদের যারা মাঠে রাজনীতিতে সক্রিয় ছিল, তাদের মধ্যে আমরা পাল্টাপাল্টি দলগুলির মধ্যে আমরা পাল্টাপাল্টি দেখতে পাচ্ছি। কেউ বলছে চাঁদাবাজি আওয়ামী লীগ থেকে কেড়ে নিয়ে অন্য দল দখল করছে, কেউ অভিযোগ করছে কোনো দল ব্যাংক দখল করছে। আমি যে জায়গাটায় আসতে চেয়েছিলাম, এমন অভিযোগ করা হচ্ছে যে পুঁজিবাজার নিয়ে, যে এক দরবেশ গিয়ে শেয়ার বাজারের নতুন দরবেশ বা দরবেশ শাহ এসেছে। এসব বিতর্ক বা কাদা ছড়াছড়ি কেমন দেখেন? আমাদের শেয়ার বাজারের উপরে আমাদের আস্থা ফিরে এসছে কিনা এই 7 মাসে, বা ফিরে আস মানে এখনো আমি ম্যানিপুলেশন বলি, চলছে কিনা? না, মেদিনীপুরে ছাত্রদের যেটা বললেন, অনেকেরা বলছে, হুম, বিশেষ করে প্রতিপক্ষ যারা পলিটিক্যাল হুম, পার্টি, ছাত্ররা কিন্তু র্যান্ডমলি এত বিরাট বিরাট ছোটখাটো তদবির করে ওকে দেন, হুম, ওটা খুব একেবারে যে ইসে করবে তা না। হুম, এই যে আওয়ামী লীগ এসে করতো, হাজার কোটি টাকার হুম। প্রজেক্ট নিয়ে যেত, ওরা তো ছাত্রদের ওই ক্যাপাসিটিও নাই, বা ওদের সাথে লিঙ্কেজও নাই বড় বড় ইন্ডাস্ট্রি আছে, কিন্তু অন্যান্য পলিটিক্যাল পার্টি বেশি। এখন যেটা, তারা একটু তদবির, হ্যাঁ, নিয়োগ, যেটা, নিয়োগ হ্যাঁ, ভাতা ওগুলোর নিয়োগ, মধ্যে। ওটা হ্যাঁ, হয়তো কিছুটা কিন্তু আপনি যেটা প্রশ্ন করলেন যে আপনার কি জানি ছিল সেকেন্ড ইস্যুটা যে, যে পুঁজিবাজারের এক দরবেশের বদলে আচ্ছা, নতুন দরবেশ আচ্ছা, আসছে কিনা, না, ব্যাংকগুলি নতুন করে কোনো দল দখল করতেছে কিনা। না, ব্যাংকগুলোতে যেমন রিফর্ম করার পরে ব্যাংকগুলোর নতুন বোর্ড, সেখানে কিছু কিছু ইস্যু আছে বোর্ড মেম্বারের ব্যাপারে, কিন্তু ওই আগেকার দিনের ওই আগের যে গভর্নমেন্টের যে কিছু একদম ওদের সাথে তোল বিবাহ, তারা খুবই কম আছে। তবে নাই যে সেটা আমি বলবো না, হুম, ওরা আছে, ভেতরে ভেতরে আছে। তো হুম, এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স। আর পুঁজিবাজারের ব্যাপারটা আমি বলি, পুঁজিবাজারটা ধ্বংস করে দিয়েছে আগের দুই চেয়ারম্যান যারা, হুম, ওটাকে যেমন সালমান সুকুকের 3,000 কোটি টাকা নিয়ে চলে গেছে সুকুক বন্ড, হুম, এবং এটা বন্ডটা ফাইন্যান্স করে সোনালী ব্যাংক হিসেবে টাকাটা হুম, নিয়ে হুম, চলে হুম, গেল। হুম, সেরকম আপনার শুধু সালমান রহমান না, কিছু কিছু বড় বড় সে যারা সো কল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হুম, কোটি কোটি টাকা, 100 কোটি টাকা নিয়ে গেছে, কয়েকজন আবার কেস করেছে, মানে এখন খুব ভালো ওরা কেস করে জিতবে। এখন যেটা একদম ধ্বংস করে দিয়েছে, যেটা ফ্লোর প্রাইস দিয়েছিল, যেমন এই যে আপনি ফ্লোর হুম, প্রাইস যেন না নামে, হুম, যেমন সালমানের সব ফ্লোর প্রাইসে ঠেকে রাখছে, হুম, তার নতুন নতুন আইপিও দিয়েছে, হুম, সবাই মিলে কিন্তু একটা অরাজকতা ছিল। হুম, সেটা পুঁজিবাজারে এটা হয়েছে। আর স্মল যারা, ওরা ব্যাপারটা জানে না, ওরা দেখে আগে ইন্ডেক্স বাড়তো, হুম, সূচক বাড়তো, ভালো।
আচ্ছা সূচক বাড়া তো প্রিজামটিভ, আমরা শেয়ার প্রাইস 100 টাকা থেকে 200 টাকা আপনি বিক্রি করতে যান, 200 টাকা কেউ কিনবে না। কিনবে কোনটা? গ্রামীণ ফোনেরটা কিনবে, বার্জারেরটা কিনবে, লিন্ডেরটা কিনবে, তাই না? আপনি এখানে এগুলো আমরা বলি প্রিজামটিভ, এটা কোনো রিয়েলাইজেশন না। এবং ওরা নিয়ে হইচই করে, মিছিল দেয়, পুঁজিবাজারে বাদ। কারণ এই একটা চেয়ারম্যানকে বাইর করা হয়, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট অনেস্ট পারসন, ভেরি এফিশিয়েন্ট ব্যাংকার, সিটি ব্যাংকের চিফ ছিল সে। এখন সে এসে করছে কি, সবগুলো যেমন বেক্সিমকে সে 120 কোটি টাকা জরিমানা করলো, সাকিবকে 50 লক্ষ টাকা জরিমানা করলো, নিয়াজ মোর্শেদকে ধরছে। আর লোকে ভাবে সাফিকে কি ফেরেশতা। এই এই ফাইনটা কিন্তু 2022-23 সালে নির্ধারণ করা ছিল, নেয় নাই কেউ। সে বলছে টাকা দাও, কয়েকদিন আজকে আবার একজন কালকে না পরশু 120 কোটি টাকা দিতে হবে। এইগুলো করার জন্য মার্কেটটাকে কারেক্ট করার জন্য সে চেষ্টা করছে যে বাজে লোকগুলো, আর তার মধ্যে থেকে যারা করা যেটা পুঁজি ভেতরে ছিল তারা কদিন আগে অ্যাটাক করেছে, এই করেছে, ওরা কিন্তু পার্ট অফ ইট। অনেকে অনেকে বলে থাকে যে আপনি দুইটা গুরুত্বপূর্ণ পদে আপনার কোনো আত্মীয়কে না বন্ধুকে পরিচিতকে নিয়োগ দিয়েছেন, এই কথা কি ঠিক যে পুঁজিবাজারে আপনার কোনো আত্মীয়কে নিয়োগ দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ পদে? মাকসুদ আমি যে ওরে সিটি ব্যাংক হিসেবে জানতাম, বলে কোন ব্যাংকে আসে, আর গুরুত্বপূর্ণ পদ কোথায় বলেন? আর আমার আত্মীয় ক্লোজ প্রধান কেন ছোটখাটো চাকরিতে কেউ যায় না এখন পর্যন্ত। আমি তো খুব আমার আত্মীয় স্বজন তো আমাদের কোনো সেইটা অবশ্য আপনার। যাই হোক, একটা অভিযোগ চলছে স্যার, সেটা হচ্ছে যে 16-17 বছর আগে যারা ক্ষমতায় ছিল, মানে 16-17 বছর আগে যারা ক্ষমতা ছিল, অর্থাৎ বিএনপি, যাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলাও ছিল, অন্তর্বর্তী সরকার আসার পর সেসব মামলায় অভিযুক্তরা দ্রুত খালাস পেয়ে যাচ্ছেন বা গেছেন অলরেডি। এই 15 বছর করা অনেক মামলা থেকেই তারা খালাস পেয়েছেন। এই খালাসগুলো আপনি আসলে কিভাবে দেখছেন? মানে কিছু তো পলিটিক্যালি হয়েছে, কিন্তু কিছু তো আসলে কিছু সাবস্টেন্সও আছে, তো তারা যে এত দ্রুত খালাস পাইতেছে, এটা কেমনে? মানে এটা সেটা আসলে প্রেক্ষিতটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন হচ্ছে কি, যারা যারা খালাস পাচ্ছে, বিশেষ করে পলিটিক্যাল গুলো তো খালাস পাচ্ছে বিকজ পলিটিক্যাল রিজনে করছে, এই যে চিফ জাস্টিস বা জাস্টিসরা দেখছেন। আর বাকিরা যে আর্থিক, সেটা ওরা তখন দেখছে যে রিলেটিভলি আরো বড় বড় কেলেঙ্কারি হয়েছে, যেগুলো মোর সাবস্টেন্টিভ। আর যেগুলি বিএনপি না, এগুলো মোর আপনার এভিডেন্স খুব বেশি পাওয়া যায় নাই বা তেমন সাবস্টেন্টিভ না, ওই বেশে তারা ভাবলো যে এত উইক একটা ইস্যুর মধ্যে আমরা কেন পার্সু করি। কারণ আমাদের দৃষ্টি হলো যেগুলো দেখবো কংক্রিট আছে, যেমন আপনাকে বললাম 430 কোটি টাকা চলে গেছে, এটা তো কংক্রিট এভিডেন্স, ওটাতে পার্সু করা তো বেটার, যে ব্যাংক স্টেটমেন্ট ওদের নাম আসছে, এবং এই যে সালমান রহমান যেটা নিয়ে গেছে, সালাম যেটা নিয়ে গেছে, এগুলো তো কংক্রিট, মানে হ্যাঁ কি নাম, অতএব এইগুলো তো আপনার অহাতে এখন ওইটাতে কিছু কিছু ছাড়া পাচ্ছে। আরেকটা জিনিস দেখবেন, ইসেতে কিন্তু আমাদের জাস্টিস সাথে মানে জুডিশিয়াল কিন্তু আমাদের ইনফ্লুয়েন্স নাই। যেমন কয়েকদিন আগে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা কেসে হেরেছে, সেটা একটা বিরাট একটা এসে আর কি ম্যানিপুলেটর, বহু টাকা সে দেশে নাই এখন, কয়শো কোটি টাকা নিয়ে হাইকোর্টে কেস করে, হাইকোর্টে বলতে না, যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এটা রং, তখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আবার অ্যাপিল করবে। অতএব এবং ওরা কিছু কিছু আছে যে টাকা পয়সা বানিয়েছে, দরকার হলে মিছিলের জন্য টাকা দেব, ব্যানারের জন্য টাকা দেব, ঢাকা স্টক এক্সচেঞ্জ আর সিকিউরিটি কমিশনে দাঁড়িয়ে থাকবে, গিয়ে ভেতরে ঢুকবে, এগুলো কিন্তু আমরা উই নো দ্য ইনফরমেশন। এখন হচ্ছে কি, আমাদের গভর্নমেন্ট খুব, এই গভর্নমেন্ট কিন্তু খুব একটু সফট হিসেবে, আগে হলে তো ধরে নিয়ে আসতো, এজেন্সিকে বলতে ধরে নিয়ে চলে যাও, দ্যাট উই ডোন্ট ওয়ান্ট টু ডু। ধরতই। আচ্ছা স্যার, একটা 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 হাইপোথেটিক্যাল প্রশ্ন করি, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আদালতের নির্দেশে বেশ কিছু টাকা ফেরত দিতে হয়েছিল, 100 কোটি 500 কোটি বা হোয়াটএভার কোটি। এখন এই সরকার থাকলে কি এটা আর উনাকে ফেরত দিতে হইতো না? মানে উনি কি আর আদালতে এই টাকাটা দিতে হইতো না? তাহলে যদি না দিতে হইতো, তাইলে উনি যে এটা দিয়ে দিছেন, এটা কি উনি ফেরত পাবেন? মানে হিসাবটা কি? মানে এটা কি উনারে মানে অন্যায় করে দিতে বলছিল, নাকি এখন যে উনি সব মামলা, মানে ব্যাপারটা এরকম পরে যখন আমাদের ইতিহাস লেখা হবে তখন কেমন লেখা হবে যে উনাকে কোর্ট 200 কোটি টাকা দিতে বলছিল, উনি রাজি হয়ে 200 কোটি টাকা দিল, এরপর আবার উনি ক্ষমতা আসলো, এই মামলাগুলো আবার খালাস হয়ে গেল, মানে এরকম আরেকটা মামলা। এটা না, ইমপ্লিকেশনটা আমি ডিপে বলে দিতে চাই না। এটা হলো সেই সময় যে মামলাটা করেছিল, কিছু ম্যারিট হয়তো ছিল, বলেছিল, এখন উনি এটাতে ইস্যু করেন নাই, এখনো পার্সু করেন নাই। বাকিগুলো কিন্তু, এটা কিন্তু অনেকগুলো মামলা, এই যে
ওয়ার্কার্স ফান্ড কম্পেনসেশন ওগুলো নিয়ে, তাহলে বাকিগুলোতে কোনো মেরিট প্যানেল যেটা এটা এসে করেছে। এটা কিন্তু আগে মোটে, যেমন আমি বলি ইউনুস সাহেব যখন গ্রামীণ ব্যাংক ছাড়লেন, কেসে হারলেন, এটা কামাল হোসেন সাহেবের মতো লোক গিয়ে ডিফেন্ড করলেন, এবং রেহমান সাহেব তখন চেয়ারম্যান ছিলেন, তখন তাকে এক্সটেনশন দিল। ওরা বলে যেটা এটা র্যাশনাল ডিসিশন, বাংলাদেশ ব্যাংক থেকে কোনো অবজেকশন দেয় না। কিন্তু যা এটা করেছে এক ব্যক্তি, আপনি জানেনই কে ছিল, তার হাজবেন্ড এটা লিখে টিকে জাজমেন্টটা দিয়েছে, আপনার নামই তো জানেন কে, আমি নাম বলবো না, যার স্ত্রী মন্ত্রীও ছিলেন, তারা গিয়ে দিয়ে আসছে, ওনার দিলেন। তো ওই রকম ম্যানিপুলেশন তো এখন আউট অফ কোয়েশ্চেন। লেট যে চিফ জাস্টিস যিনি আছেন, ওইরকম ম্যানিপুলেশন না আসে শুনলে একটু মানে দ্বিধা লাগে, মানে এর চেয়ে কম আসে কিনা, মানে ধরেন ওই সময় 100 আসতো, এখন ম্যানিপুলেশন 20-এ নাইমে আসছে, আমাদের অবস্থা কি এরকম নাকি শূন্য? মানে আমি কোর্ট কাছারির কথা বলতেছি। না কোর্ট কাছে আমার জানা যায় বলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তো হারলো একটা কেসে, আচ্ছা এসে আচ্ছা কোটি কোটি টাকা নিয়ে গেলে ইনকোয়ারি আছে, কোর্ট বলছে যে ইনকোয়ারিটা প্রপার হয় নাই। এখন আমি ওদেরকে বলছি তোমরা প্রপার ইস্যু করে ইনকোয়ারি করো, ফাইন্ডিংসটা কি। কিছুদিন আগে বেক্সিমকে আমরা বোর্ড চেঞ্জ করেছি, সেটা তো প্রথমে স্টে করলো ওরা, ইন্ডিপেন্ডেন্ট 11 জন করে দিয়েছি, তো স্টে করলো, পরে আবার অ্যাপিলেট ডিভিশনে গিয়ে অ্যাপিলেট ডিভিশন না প্রপার, তখন বেক্সিমকে ওই নতুন বোর্ডে চলবে, পুরনোরা গিয়ে যারা সালমানের সঙ্গী তারা একটা কেস করেছিল। আমরা তো ইসে করি নাই, ম্যানিপুলেট করিনি, প্রথম হচ্ছে স্টে হবে না। স্যার আমাদের একজন দর্শক মানে অনেক আগে যেহেতু প্রশ্ন করেছেন, আমাদের অনেকে এই প্রশ্নটা করলেও উনার নামটা আমরা সামনে আনছি, কারণ উনি অনেকবার এই প্রশ্ন করেছেন। ওনার নাম শাহাদাত রুবেল। উনি আপনার কাছে জানতে চেয়েছেন সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধির কোনো পরিকল্পনা আছে কিনা, বিশেষ করে নবম পে স্কেল বা মহার্ঘ ভাতা কোনো কিছু দিবেন কিনা, বিশেষ করে 11 থেকে 20 গ্রেডে কর্মচারীদের অবস্থা নাকি খুব খারাপ, এবং তারা যে একটা দাবি করেছে এটা আপনিও জানেন, এটা আপনি কোনো কিছু এটা নিয়ে আপনি বলবেন কিনা? না, এটা প্রথমত পে স্কেলটাকে তো একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের পে স্কেল আমরা টাচই করবো না, বুঝতে পারছেন তো, যেটা ডক্টর ফরহাদউদ্দিন সাহেব করে গেছে, এগুলো কিন্তু আমরা করতে পারবো না। এবং এই জন্য আমরা কিন্তু এসে আছি যে বহু লোকের বৈষম্য হয়েছে, পে স্কেলে ঝামেলা হয়েছে, টাইম স্কেল বন্ধ করেছে, গ্রেডটা ঠিকভাবে করে নাই, সেগুলো আমরা টাচ করতে পারছি না। কারণ পে স্কেল কিন্তু বেতন না, ভাতা, ডিয়ারনেস অ্যালাউন্স, টাইম স্কেল, প্রমোশন নিচে, ওগুলো সব রিলেটেড। এখন যেটা কিছু কিছু দাবি আসছে, বিশেষ করে ডিয়ারনেস অ্যালাউন্স, মহার্ঘ ভাতা, এটা সেটা, এটা আমরা দেখছি, এটা ফাইন্যান্স মিনিস্টার আমরা এক্সামিন করছি। এখানে হলো কি, এগুলো বিশেষ করে এগুলো তো আমি জানি যে কোনরা কারা সবচেয়ে বেশি এফেক্টেড, যারা একেবারে 10 থেকে 13, 1-2রা, ওরা এতটা না। তা আমরা এটা পর্যায়ে, কিন্তু এখানে কত জিনিস আছে যে আমরা যদি এটা করি, গভর্নমেন্টের ওই মহার্ঘ ভাতাটা, এখন এটা কিন্তু ইনফ্লেশন একটা টেন্ডেন্সি, চট করে কয়েক হাজার কোটি টাকা তাদের হাতে যাবে, হাতে যাওয়া মানে অনেক দূরের পুঞ্জীভূত টাকা তারা খরচ করবে, তাই না? এটা আমরা একটা কষ্টাতে দেখছি, টাইমিংটা সেটা, তবে এটা সক্রিয় বিবেচনা আছে, আমরা দেখবো কখন কি করা যায়। আরেকটা জিনিস এটা হলো, অনেক সময় কি অন্যরা তখন আসবে, অটোনমাস বডির, ওদেরও তো গ্রেড আছে, যেমন আপনার ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড আছে, পাওয়ার ডেভেলপমেন্ট আছে, আমরা ওরা বলে যে আমরা তো এই গ্রেডে অনেক আটকে আছে, আমাদের কি, তো এটা কিন্তু বিরাট ইস্যু হবে, চাপ পড়বে। তবু সরকারি কর্মচারীরা ওরা রিলেটিভলি কষ্টে আছে। তার মানে স্যার আপনারা পে স্কেলে হাত দিচ্ছে না, সেটা আসলে নির্বাচিত সরকারি এসে এটা করার কথা, তারাই এটা করবেন, এবং মহার্ঘ ভাতার ব্যাপারে আপনারা সক্রিয়ভাবে বিবেচনা করতেছেন, কিন্তু বাজার এবং অন্যান্য কিছু বিবেচনা এটা আসলে মানে এত সহজ সিদ্ধান্ত না। এবং আমার বাজেট কনস্ট্যান্টের যেখানে আপনি দেখেন, গত 5 মাসে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ট্যাক্স কালেকশন ওয়াজ ভেরি লো। মানে আপনি ব্যবসা বাণিজ্য প্রায় 3-4 মাস বন্ধ ছিল, এখন পিক আপ করছে। আমার তো সেই রিসোর্সটা দেখতে হবে। আমার যখন ডোনারদের কাছে যায় বাজেট সাপোর্টের জন্য, ওরা বলে তোমার তুমি ইসে বাড়াও, তোমার রেভিনিউ বাড়াও। আমি যে রেভিনিউ এখন জানুয়ারি থেকে শুরু করেছি, ফেব্রুয়ারি, মার্চ, অত এখানে ইসে আছে, কি জানি কনস্ট্রেন্ট আছে, কিন্তু আমরা অন্য জিনিস কিন্তু বাদ নেই। যেমন আপনি বলি, এই যে 300 গাড়ি পড়ে গেছে, পুলিশকে কয়শো কোটি টাকা দিতে হলো, আমার গাড়িগুলো তো দিতে হবে, তারপরে অন্য এগুলো তো আমি কোনদিন বন্ধ করি নাই। হ্যাঁ, ডেফিনেটলি। স্যার গতকাল এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেছেন, আপনি জানেন কিনা জানেন না, রেমিটেন্স করমুক্ত নগদ প্রণোদনার সুযোগ নিয়ে এক ব্যবসায়ী 730 কোটি টাকা দেশে এনেছেন, কিন্তু তিনি ওই ব্যবসায়ীর নাম বলেননি, তবে জানিয়েছেন ব্যবস্থা নেওয়ার পর সাংবাদিকরা নাম জেনে যাবে। এই বিষয়ে আপনি কতটা জানেন? সত্যি এটা আসলে সম্ভব? মানে এটা এনবিআর আরেকটা কেস দেখতে পাচ্ছি। হ্যাঁ, এনবিআর তো
এটা নিয়ে আমার সাথে ডেফিনেটলি কথা বলেছে হুম, যে স্যার এটা ঘটেছে। সে একটা টাকা নিয়ে আসছে, এই টাকাটা নিয়ে এসে বলে স্যার এটা রেমিটেন্স কি করে হয়, কারণ হুম, হতে পারে সে ওই যে যারা অন্যান্য যারা আছে আমাদের দিন মজুররা যারা আছে তার কাছে টাকাটা কালেক্ট করে, যেটা এগ্রিগেটর হুম, বলি আমরা অনেক সময়, $100 মিলিয়ন 50 মিলিয়ন নিয়ে তা নিয়ে আসে এখানে। তো অতএব সে হয়তো এটা করেছে, অথবা সে কিছু টাকা পাচার করেছে, এটাকে রেমিটেন্স বলে বৈধ করার জন্য নিয়ে আসছে। রেমিটেন্সের সুবিধা, আপনি তখন আর ধরবেন না এই যে তুমি পাচার সে পাচারের হুম, যে ইনভেস্টিগেশনের হাত থেকে বেঁচে যাবে। কিন্তু এখন প্রবলেম হবে এটা দেখাতে, এনবিআর দেখতে যে কোত্থেকে এলো, তার সোর্স কি ছিল। হুম, এখন দরকার হবে তার ব্যাপারে এটা আসলে অর্থ পাচারের লিঙ্ক কিনা, বা করাপশন লিঙ্ক কিনা, বা ওকে। অন্যখানে ম্যানিপুলেশন করেছে কিনা। অতএব এটা গুড, একটা ভালো কেস এক্সাম্পল খারাপ করেছে, এনবিআর ইজ অন ইট। আচ্ছা স্যার, আমাদের লাস্ট টু কোশ্চেন। প্রথমটা হচ্ছে যে গত জানুয়ারি মাসে আপনি শতাধিক পণ্যে ভ্যাট আর সম্পূরক শুল্ক চুক্তি শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ যখন জারি করেন, তখন আপনি বলছিলেন যে এইটা অনেক সমালোচনা হইলো, আপনি বলছিলেন যে এটার কারণ কিছুদিন পরে জানানো হবে। এইটা কি, এই ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তকে জনগণের কেউ কেউ বলছিলেন যে জনগণের পকেটও কাটা পড়তেছে, এটা নিয়ে কি স্যার আপনি আর কিছু বলবেন যে এটা আসলে সিদ্ধান্তটা ঠিক ছিল, না, ভুল এটা ছিল? শোনেন, আমরা ভ্যাট এত কম, আর এটা মেইন কারণটা ছিল কি, হুম, ভ্যাট কোনো জায়গায় 2.5%, কোনো হুম, জায়গায় 5%, কোনো জায়গায় 7%, কোনো পৃথিবীর কোনো দেশে ভ্যাট এত ক্যালিব্রেটেড হয় না। হুম, এবং এটা কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে অসুবিধা হচ্ছিল। তখন ইউনিফর্ম আমরা করতে চেয়েছিলাম যে 15 না যেতে পারি, হুম, 12, 13, 10 যাই সবগুলো একটু ইউনিফর্মে বাড়ায়। এটা একটা রেশনাল। সেকেন্ড হলো, ভ্যাট কিন্তু অপেক্ষাকৃত আমাদের দেশে অনেক কম। ইন্ডিয়াতে ভ্যাট 17 থেকে 18% পর্যন্ত হুম, আছে। আর এটা হতে পারে আমরা যেটা করেছিলাম যে কতগুলি পণ্য বা পণ্যগুলো তো হুম, খুব উচ্চ ভ্যাট হুম, আছে, সিগারেট টিকেট ধরো অনেক ভ্যাট। হুম, আমরা কিছু কিছু করেছিলাম, এইটাতে আমি ভেবেছি এবং 12,000 কোটি টাকা ওঠার কথা। রিয়েক্ট যেভাবে করেছে মনে হচ্ছে যে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে একেবারে। কয়েকটা যে ওষুধের ব্যাপারে আমি বলছি হুম, সাথে সাথে কমিয়ে দিয়েছি। আপনি দেখেন, আমি বলছি রুটি বিস্কুট, হুম, এবং ছিল যে 200 টাকার কেজির উপর রুটি বা বিস্কিট। আপনি কি ইউসুফ ব্যাগের রুটি বিস্কিট কেনে তো 60-70 টাকা, ওটা হুম, কোথায় এফেক্ট করছে? হুম, আপনি কিনে ওটা সাসলির বিস্কিট কিনবে, হুম, ওখানে ট্যাক্স দিতে অসুবিধা নাকি? দামি বিস্কুট খাবেন, হুম, ট্যাক্স দেবেন না, হুম, এটা আবার কি? আর ফলের রস, ফলের বাইরে থেকে আসবে, এটা ট্যাক্স দেবেন না। এই যে আবার চশমার উপরে হুম, 150 টাকার চশমা পাওয়া যায়, ওখানে 15% দিয়ে ওটার দাম হবে 125 টাকা, দেড়শো হুম। টাকা এই না, চশমার দাম বেড়ে গেল। পৃথিবীর কোন দেশে দেখছেন চশমা 150-200 টাকা পাওয়া যায়? মানে অর্ডিনারি চশমা। আমি অদ্ভুত ব্যাপার লোকে। তারপর রেস্টুরেন্টে বলছে, আমি বলছি 3 স্টারের উপরে, হুম, বলে ভাতের দোকানে ট্যাক্স দিয়েছেন উনি। কোথায় ভাতের দোকান কি 3 স্টার? হুম, এর কক্সবাজারে লক্ষ লক্ষ লোক যায়, ট্যাক্স নেয় না। এবং বেশিরভাগ জায়গায় তো এই যে আমি গত কয়েক মাসে ট্যাক্স 16 লক্ষ লোক তখন স্যার, তখন আমাকে দিছে, বললো যে লোকজন আসছে, ট্যাক্স দেবে না। মানে রেস্টুরেন্ট ওরাও ট্যাক্স দেয় না, হোটেল বলে বাদ দেন, ট্যাক্স দেওয়া লাগবে না। এইগুলি ফাঁকিবাজি করে তো ওদের এত অভ্যাসটা হয়ে গেছে ট্যাক্স না দেওয়া বাকি। ওদের ট্যাক্স দেন, আবার ওরা সেবা দেন। না সেবা স্যার, করতে এটা তো দেয় আর একদিনে হয় না। এটা আমরা দেখছি যে আমরা যারা ট্যাক্স দেই তারাই বারবার ট্যাক্সড হই। আবার দ্যাটস ট্রু। আবার এই গত 15 বছর, 20 বছর, 25 বছরের অভিজ্ঞতা আমরা দেখছি যে যারা ট্যাক্স দেয় না তারা ব্যাংকে থেকে টাকা নিয়েও টাকা ফেরত দেয় না, তারা লোডশেডিং, এইগুলি নানা ধরনের কারণ থাকে। নাহলে আপনি স্যার আপনার ইনকাম ট্যাক্সের নেটেও আসলে কতজন ইনকাম ট্যাক্স দেয় সেটাও তো একটা খুবই এটা দ্যাটস, হ্যাঁ, এটা হতাশা এটা দ্যাটস, এটা মানুষ এটা এরকম আমরা হ্যাঁ, মানুষ এরকম বলে। যাই হোক স্যার, এটা শেষ প্রশ্ন। আস্কিং ফর 2 more minutes জাস্ট, ইটস লাইক যে এইটা হলো দেশে শিল্প উন্নয়ন অগ্রগতির চাকা সার্বিকভাবে সচল করা, ব্যাংকিং সেক্টরের শৃঙ্খলা আনা, আর্থিক খাতে স্বচ্ছতা, সংস্কার, সব কাজ মিলিয়ে সব তো স্যার আপনি আর করে যেতে পারবেন না। কিন্তু আর কতদিন, আর মিনিমাম কতদিন সময় পেলে আপনার পক্ষে সুবিধা হবে, অ্যাটলিস্ট যেটা হচ্ছে ফুটপ্রিন্টটা যেটা আপনাকে শুরুতে বলছিলেন সেইটা একটা রেখে যেতে, বা অন্ততপক্ষে একটা টেমপ্লেট করে দিয়ে দিতে, যে টেমপ্লেট আসলে ফলো করতে হবে, অন্তত টিকগুলি দিতে হবে। মেয়াদ, সরকারের মেয়াদ আর কতদিন হওয়া দরকার বলে আপনি মনে করেন স্যার? না, আমি মেয়াদ সম্পর্কে কমেন্ট করবো না। তবে আমি মনে করি ডিসেম্বরের মধ্যে আমি আর্থিক খাতে যেগুলো সংস্কারগুলো, যেগুলো আসুক, হুম, মানে ইমিডিয়েট এগুলো হুম, করতে পারবো। হুম, লং টার্ম মিডিয়াম টার্মের সরকার সংস্কার কিন্তু আমরা এখানে হাত দেবো না এখন হুম, আপাতত। আচ্ছা, শর্ট টার্ম এনবিআরটা করা, ব্যাংক রেজুলেশন যেটা ওই যে অ্যাক্ট একটা হবে, ব্যাংকের খারাপ লোনগুলো কি করব, এটা তো সারাদিন ব্যালেন্স শিটে রাখতে পারবে না সারা জীবন। হুম, ওটা অলরেডি ড্রাফট হয়ে গেছে,
ওটা করে আমরা ডিসেম্বরের মধ্যে আপনি স্যার একটা আপনার রেজাল্ট কথা দেখতে শুনে পারেন। কিন্তু মনে হইতেছে স্যার আপনি ব্যাগ গুছাচ্ছেন, মানে এই ডিসেম্বরটারই কি আপনারা টার্গেট করতেছেন? না না মানে না মনে না কিন্তু আমি হচ্ছে মনে কিন্তু না হচ্ছে না যে আপনারা ক্যাবিনেট আসলে মোটামুটি তৈরি আর্লিয়েস্ট না পসিবল টাইমে না ইলেকশন না করে ফেলানোর। না, যেহেতু একটা চাপ আছে, হুম। কিন্তু না, আমাদের কাছে অনেক কাছে বলে থাকেন আরো কয়েক বছর, এই যে যাই হোক, হ্যাঁ, এটা হলো কি, আমি আমি বলি, এখানে হলো আপনার বিভিন্ন ধরনের ইলেকশনটা তো মেইন, তারপরে আপনার সংস্কারগুলো হুম, আমরা সেখানে যেগুলো অলরেডি ইনিশিয়েট করেছি, আমাদের কাছে বিভিন্ন দাতা সংস্থা ওরা কতগুলো এই যে অ্যাকশন পয়েন্ট দিয়েছে, পরবর্তী ডিসেম্বর পর্যন্ত কিছু তোমরা নিতে পারবে। হুম। আর বাকিগুলোর ব্যাপারে তোমাদের হয়তো সময় লাগবে, সেটা আমি ওদের সাথে আর্গুল করেছি। অতএব এটা এই সেজন্য না যে ডিসেম্বর পর্যন্ত থাকবো, তারপরে এর মধ্যে আরো 2-3 মাস হয়তো থাকতে হতে পারে, যদি পলিটিক্যাল ডিসিশন, কিন্তু পলিটিক্যাল ডিসিশন ওকে। সেটা না। কিন্তু আমরা বাজেটে আপনারা দেখবেন আমরা যেটা করব, ওই পদচিহ্ন রাখার জন্য আমরা কিছু কিছু বলে যাব, বলবো আমি, যেমন এই যে সোশ্যাল সেক্টর বাড়ালাম, আরো কি কি স্কোপ আছে, এইগুলো আমরা বলবো আর কি। সেখানে তখন বুঝতে পারবেন যে একেবারে আমরা বলে দিই যে আমরা চলে যাচ্ছি তাড়াতাড়ি, ব্যাগ গোছাতে অ্যাটিটিউড থাকলে আমি এগুলো করতাম না ও ইমিডিয়েটলি এগুলো। আহ, তবে আমার মনে হয় যে আপনারা মানে নির্বাচন হোক বা নির্বাচন পরে হোক দেরিতে হোক সেইটা নিয়ে আপনারা আসলে খুব বেশি কনসার্ন, এবং আপনাদের মধ্যে থেকে আপনার কথা যেটা বোঝা গেল আপনারা তো এখানে আসলে লম্বা সময় থাকতেও আসেন নাই বা থাকতে চানও না। তো সো যখন এটা হবে এটা হবে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর সালাউদ্দিন আহমেদ।